সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এই নির্বাচন নিয়ে নানা রকম দোলাচল আছে, অনিশ্চয়তা আছে। এর মধ্যে এই নির্বাচনকে সামনে রেখে মৌলবাদের আস্ফালন, উগ্র ধর্মীয় গোষ্ঠীর আস্ফালন এবং নারীকে ঘরবন্দি করে রাখার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ৭১ মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল সেই জামাত ইসলামী এবারের নির্বাচনে যেন তাদের আস্ফালন সবচেয়ে বেশি। তাদের নেতারা নানাভাবে নারীদেরকে লক্ষ্য করে নানা কটূক্তি করছেন। সর্বশেষ জামাতের আমির তার এক্স হ্যান্ডেলে নারীদেরকে অনেকটা প্রস্টিটিউট বা পতিতা বা বেশ্যা নামে আখ্যায়িত করেছেন। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া হয়েছে দেশ জুড়ে, নানা মানুষের মধ্যে, নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে। আমরা এ নিয়ে কথা বলবো এবং এ নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আর এই অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি লুনা নূর, আইনজীবী এবং রাজনীতিবিদ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। নিশ্চয়ই ভালো আছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন, আমার তো নতুন করে বলার কোনো অবকাশ নেই। নিশ্চয়ই জানেন যে জামাত ইসলামীর নেতারা নানাভাবে নানা কথা বলছেন নারীদেরকে নিয়ে। কিছুদিন আগে বরগুনায় এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে বেশ্যাখানা এবং মাদকের আড্ডা বলছিলেন, যে সেটা নাকি শিবির এসে ভেঙে দিয়েছে। তার 2-3 দিন পরই এই এক্স হ্যান্ডেলে জামাত আমিরের নারীকে নিয়ে যে কটূক্তি, একজন রাজনীতিবিদ, নারী নেত্রী, একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের শুভেচ্ছা। প্রথমত হচ্ছে জামাতের যে আস্ফালনের উদ্ধত্তটা, এটা অবশ্যই তীব্র প্রতিবাদ করার বিষয়। কিন্তু আমি আপনাকে বলি বিপুল ভাই, আমি জানি না বাংলাদেশের মানুষের কাছে এটা নতুন কেন মনে হচ্ছে এবং আপনারা কেন অবাক হচ্ছেন। জামাত ইসলামের রাজনীতিটাই তো তাই। সে এক এক সময়, এটা তো সবাই বলে, একটা শব্দ বলে মুনাফেক, এক একটা সময় এক একটা মুখোশ ধরে থাকে এবং ক্ষমতায় যাওয়ার জন্য কখনো কখনো তার রাজনৈতিক দর্শনের জায়গা থেকে সে একটু এক পা পিছিয়ে আসে, তারপর আবার হচ্ছে তার মুখোশটা উন্মোচিত হয়। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে স্যান্ডেল হ্যাক হয়েছে বলেছে, তারপরে আবার সে উইথড্র করেছে, সরি বলেছে। এটার আগেও তো 2 দিন আগে তো সে আল জাজিরাতেও ইন্টারভিউ দিয়ে এই কথাটাই বলল। এখন আপনারা তাদের দ্বিচারিতাটা দেখেন, সে সেখানে খুব পরিষ্কার করে বলল যে ইসলামে নারীকে প্রধান করা হবে না। আমি নারী সম্পর্কে সে পতিতাবৃত্তি নিয়ে যে প্রশ্নটা, যে মন্তব্যটা করেছে সেটা আলোচনা পরে আসি। রাজনৈতিক এটা বলি, নারীকে দলের প্রধান করা যাবে না, ইসলামের বিধান মেনে সে চলতে চায় এটা। কিন্তু তার দলই 4 বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিসভায় ছিল, খালেদা জিয়ার পেছনে, প্রোটোকলের পেছনে থেকে। তখন তারা এই কথাটা নিয়ে আসেনি। এমনকি আমি জানি না, সরি টু সে, বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে এখন নেই। উনি যদি থাকতেন এখন এবং বিএনপির সাথে যদি এই সখ্যতাটা, সে আগে সখ্যতাটাও থাকতো, তাহলে আমার মনে হয় এই রাজাকারের পরবর্তী প্রজন্মে যে ডাক্তার শফিকুর রহমান, সেই সময় এসে এই বয়ানটা সে দিত না। এই যে তাদের দ্বিচারিতাটা, ধর্মকে ব্যবহার করে এই যে ম্যানিপুলেশনটা, এটাই তো তাদের রাজনীতি। এবং বাংলাদেশের নারীদেরকে তারা কী চোখে দেখে, বা সারা পৃথিবীর নারীদেরকে, যেহেতু তার কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ, সেটা তো ৭১ সালেই আমরা প্রমাণ পেয়ে গিয়েছি। সে যুদ্ধাস্ত্র হিসেবে, যুদ্ধের একটা লড়াই হিসেবে নারীকে পাকিস্তান বাহিনীর হাতে তুলে দিয়েছে। শুধু সেইটা না, জামাত ইসলামের নেতারাও নিজেরাও ধর্ষণের ঘটনার সাথে জড়িত ছিল, তাই না? এই কথাটা বলেছে। তখনও কিন্তু তারা ইসলামের কথা বলে পাকিস্তান রক্ষা করতে চেয়েছে এবং আজকে এসেও এই কথা বলছে এবং সে এটা উইথড্র করে নিচ্ছে। আবার বলছে যে হ্যাক হয়েছে, যদি হয় জন্য আমি সরি। আল জাজিরাতে সাক্ষাৎকার দিয়েছে, তার আগে তার দলের আরেক নেতা ডাকসু নিয়ে এটা বলেছে। এখন তার দলের নারীরা দেখি, নারীদেরকেও সে মাঠে নামিয়ে দিয়েছে, তারাও দেখি কথা বলছে বিভিন্নভাবে। আমার একটা বিষয় জায়গাটা হচ্ছে যে আমি নতুন করে
এটা দ্বারা কোনোভাবে প্রভাবিত বা নতুন করে কোনো ভাবনা তৈরি করার ওইরকম আমার ভেতরে হয় নাই, কারণ আমি জানি জামাতে ইসলামের রাজনীতি মানি এটা। তারা নারী বিদ্বেষী, তারা নারীকে অধস্তন করে দেখে এবং এই বিভাজনটাকে টিকিয়ে রেখে, এই মানসিকতাকে টিকিয়ে রেখে কোনো না কোনোভাবে ক্ষমতাকে তারা মানে কক্ষিগত করতে চায়, কবজায় নিয়ে যেতে চায়। এটা তাদের একটা রাজনৈতিক কৌশল, অপকৌশল। এটা একটা বিষয়। সেইখানে তারা ধর্মের নানা ধরনের মানে ব্যাখ্যা দিচ্ছে, বিভ্রান্তিকর ব্যাখ্যা দিচ্ছে। এবং যদি আমি মনেও করি যে ধর্মের কোনো ব্যাখ্যা তারা সঠিক দিচ্ছে, কিন্তু সেটা তো সে আমার উপরে চাপিয়ে দিতে পারে না, বাংলাদেশের নারীদের উপরে, অন্যদের উপরে চাপিয়ে দিতে পারে না। কিন্তু আলটিমেটলি তো তারা সেই পথে যাচ্ছে, এবং সেই পথে যাওয়াটা তাদের শুরু হয়েছে কখন? যখন জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশ্যে মানুষের মধ্যে কাজ করার একটা সামান্য সুযোগ তারা পেয়েছে। সুযোগ পেয়েই তারা এই পথে হাঁটা শুরু করে দিয়েছে। এর আগের কিন্তু তাদের অন্য রূপ ছিল। কিন্তু একটা খুব মানে স্বস্তির বিষয় বলতে পারেন, এবং আমার লড়াই সংগ্রামের অভিজ্ঞতায় এটা স্বাভাবিক বিষয় মনে হয়েছে যে বাংলাদেশের নারীরা এই বিষয়টা সহজভাবে নেয়নি। একদম। এই যে বাংলাদেশের অর্ধেকের বেশি নারী, 51%, অর্ধেকের বেশি নারী, সেই নারীকে ঘরবন্দি করার যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি জামাতের মধ্যে, বা জামাতের যে সাঙ্গপাঙ্গ যারা এই জোট শরিক, খোদ এনসিপি সহ, এনসিপিকে বলা হয় জামাতের বি টিম, সি টিম, যেটাই বলি না কেন, খোদ এনসিপি সহ আপনি দেখবেন এনসিপিতে নারীর প্রতিনিধি নেই বললেই চলে। যারা দু একজন ছিল তারা সবাই প্রত্যাহার করে নিয়েছে। অনেকে আবার এটা অভিনয় কিনা আমরা জানি না যে আমরা জামাতের সঙ্গে কেন যোগ দিল বইলা অনেকে বের হয়ে গিয়ে স্বতন্ত্র ইলেকশন করছেন, কেউ আবার স্বতন্ত্র থেকে সরে দাঁড়িয়েছেন। এই যে নারীকে ঘরবন্দি করার প্রবণতা, এইটাকে আসলে নারী সমাজ কিভাবে, আমরা সেভাবে নারী সমাজকে খুব উচ্চস্বরে প্রতিবাদে দেখছি না কেন? আপনি হয়তো সবাইকে সম্মিলিতভাবে অতীতে বিভিন্ন সংকটে নারীরা যেভাবে রাস্তায় একত্রিতভাবে আমরা নেমেছি, রাস্তায় নেমে একটা ফর্মাল প্রতিবাদ করা সেটা হয়েছে, সেটা হয়তো এই সময় নির্বাচন, তারপরে বিভিন্ন বাস্তবতা মনে করে, যেমন আমার কথাই বলি, আমরাই বলি যে আমাদের এত বিশেষ ক্যাজুয়াল করা ছিল গতকালকে, যে কর্মসূচিটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুপুর 1টায়, আমরা বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি আর কি, হ্যাঁ, বা তারপরেও হচ্ছে। কিন্তু তার মানে এই না যে এই বিষয়টা মেনে নিয়েছে। এখন প্রতিবাদটা হচ্ছে, আমি এটা বললাম যে মিছিলের মধ্য দিয়ে, বিবৃতির মধ্য দিয়ে, সভার মধ্য দিয়ে একটা প্রতিবাদ। আর একটা প্রতিবাদ হচ্ছে কোনো পরিবর্তন তো হচ্ছে না। আপনার 18 লক্ষের বেশি গার্মেন্টস শ্রমিক আজকে সকালে কাজে নেমে গিয়েছে। আমি বার থেকে এসেছি, আজকে নারীরা তাদের কাজে নেমে গিয়েছে। যারা কাজ করে বাংলাদেশের বিভিন্ন পেশায়, তারা কেউ তো ঘরে নাই। এই যে ঘরে আটকে রাখার কথা আপনি বলছেন, এই ঘরে আটকে রাখার এই যে একটা মানে প্রচেষ্টা সে চালিয়ে যাচ্ছে, এটা নিষ্ফল হবে। এটা বিফল একটা চেষ্টা। বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজ কাঠামোতে নারী হয়তো অধস্তন, হয়তো এক ধরনের নির্যাতনের অবশ্যই শিকার হয়, কিন্তু তার একটা জোরালো দৃঢ় ভূমিকা আছে। এটা আপনি কিভাবে, আপনার মনে আছে কিনা সেই শফি হুজুর, সে বলেছিল তো গার্মেন্টসের শ্রমিকরা, আমাদের গার্মেন্টসের নারী শ্রমিকদের কাজ করা বন্ধ হয়েছে, আমাদের মানে বিদেশে অভিবাসী যে নারী শ্রমিক তারা বন্ধ হয়েছে, আর সমাজের উপরই কাঠামোতে নারী যারা আছে, আমরা যারা আছি, আমরা তো আমাদের কাজ করে যাচ্ছি। বাংলাদেশে আপনি আপনার পেশায় কত % নারীরা, এবং তারা কত সাহসের সাথে কাজ করছে। এইটা একটা চেষ্টা করা তো হবেই, এবং এইটাকে এই যে একটা মানে মৌলবাদী ওই অর্থে আর কি মানে ধারণা, এই ধারণাটাকে ধীরে ধীরে বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রবাহিত করার একটা চেষ্টা ছিল। এবং একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা জায়গা থেকে নারী এক ধরনের শঙ্কায় বা সংকোচে পড়তে পারে, সেটি হচ্ছে তার নিরাপত্তাহীনতার জায়গা। এবং যখন এরকম হুমকি দামকি নানা ধরনের পরিবেশ তৈরি হবে, এবং এর অতীতেও মানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় যখন একটা অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হলো, হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, তখন নারীর ভেতরে তার নিরাপত্তার কারণে একটা সংকোচ হয়তো তৈরি হবে। কিন্তু একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক দর্শন হিসাবে ম্যাটিকুলাসলি প্ল্যান করে বাংলাদেশের নারীদেরকে, যে নারীরা কৃষিকাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় কাজ করে অভ্যস্ত এবং করেছে এবং খুব কনফিডেন্টলি করছে, সেটা শিকার হয়তো রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে আমরা কখনো পাচ্ছি না, পর্যাপ্ত পাচ্ছি না। কিন্তু এটা সম্ভব না আর কি, এটা সম্ভব না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে
এই ধরনের রাষ্ট্র ব্যবস্থায় সেটা যেই হোক, আমাদের এই স্বাধীনতার 54 বছরে যারা রাষ্ট্র ক্ষমতা, 55 বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে এবং যারা মেন স্ট্রিমের দল হিসেবে নানাভাবে আপনারা মানুষ বলে আর কি কাজ করেছে, তাদের নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গি আসলে আলটিমেটলি এরকমই। কারণ আপনি আওয়ামী লীগ বিএনপিতেও দেখেন নাকি, আওয়ামী লীগও ছিল, বিএনপিতেও ছিল, লড়াই সংগ্রামে যেভাবে নারীরা থাকে বা নারীদেরকে যেভাবে বলা হয়, যেভাবে ইউজ করা হয় সিদ্ধান্ত নেওয়ার জায়গায়, পলিসি মেকিংয়ের জায়গায় অথবা পদের জায়গায় অথবা নারীর পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় কিন্তু তারা সেরকম অগ্রসর বা সেরকম সমান না। সেই ক্ষেত্রে এটা মানে এই আমাদের লড়াইগুলো তো আসলে একটা ধারাবাহিক লড়াই। আপনি যদি বাংলাদেশের একজন নারী হিসেবে দেখেন, আমার তো লড়াইটা মানে সেই সূর্যোদয়ের সাথে সাথে আমার লড়াইটা শুরু হয় আর কি, হ্যাঁ, একটা, এবং ঘরে বাইরে সব জায়গায় সমাজ কাঠামোর সাথে, পরিবারের সাথে, অর্থনৈতিক বৈষম্যের সাথে, সব কিছুর সাথে আমাকে এখন আবার ধর্মীয় মৌলবাদ আগেও ছিল, নতুন করে আবার বেশি মাথাচাড়া দিয়ে আসছে এবং তারা বিভিন্ন প্রকল্প নিয়ে বিভিন্ন কাঠামোকে ব্যবহার করে নারীর উপরে এটা এসেছে। তবে আমি একটা কথা বলি, সেটি হচ্ছে যে অপরাধটা, যে কথাটা উনি বলেছেন আর কি, একটা হচ্ছে যে পতিতাবৃত্তি একটা পেশা, সেটা একটা ডিফারেন্ট বিষয়, কিন্তু বাইরে আপনি ঘরের ভেতরে নারী কাজ করবে বা নারীর এই পেশাগুলো থাকা উচিত, সেটা একটা বিষয়, কিন্তু পতিতাবৃত্তি শব্দের সাথে সাথে একটা মানুষের চরিত্র হননের একটা ঘটনা ঘটে, সেটা একটা ফৌজদারি অপরাধ, কিন্তু সে নির্বাচন করছে। কিন্তু এই যে আপনি ফৌজদারি অপরাধের, আমার অনেকগুলো প্রশ্ন আপনার কাছে, কিন্তু এই প্রশ্নটা বলে যাব। এই যে ফৌজদারি অপরাধের কথা বললেন, আজকে দুদিন হলো কেউ কিন্তু আদালতে, কিংবা আদালত নিজের থেকে সোমোটো কিছু জারি করেনি, কিংবা কেউ আদালতে, একজন নারীও আদালতে গিয়ে একটা রিট করেনি যে উনি ফৌজদারি অপরাধটা করলেন, নারীকে আঘাত কারণ করলেন। হচ্ছে যে সেটাই, এটা মানে আমি মানে এতে আতঙ্কিত হওয়ার, শঙ্কিত হওয়ার বা সংকোচে পড়ার কিছু নাই। আমাদের প্রতিবাদের জায়গাটা জারি আছে, আমরা আমাদের মতো। এবং আমার যেটা মনে হয়, গতকাল সন্ধ্যারও একটা অভিজ্ঞতা, আপনি যেহেতু আপনার সাথে কথাই বলছি, পিঠা বিক্রি করছিলেন যারা রাস্তায়, খুবই স্বাভাবিক কারণে আমি নির্বাচনের কাজে থাকায় আলাপ করলাম, আমি দেখলাম খুব একটা গায়ে মাখিনি, তাহলে আমাকে তো খাওয়াবে না আমি জানি। মানে আমি সেন্টিমেন্টটা একটু আপনাকে এবং আপনাকে আশ্বস্ত করার জন্য, আপনারা যারা নারী বান্ধব সহযোদ্ধা আমাদের রয়েছেন সমাজে, আপনাদেরকে আশ্বস্ত করার জন্য এটা বলছি। উনি হয়তো কিছু পরিবারের, তাদের পরিবারের, আমি একদম পরিবারেরই বলবো, কারণ আমি বিভিন্ন দিন ধরে দেখছি যে তারাও পারিবারিকভাবে হয়তো কারো ওয়াইফ, কারো মেয়ে, কারো ছেলে বউ, তারা এসছে, তারা নিজেদেরকে আবৃত রেখে তারা খুবই শুদ্ধ উচ্চারণে, ফ্লুয়েন্ট ইংরেজিতে জনগণকে কনভিন্স করার চেষ্টা করছে যে সে আধুনিক নারী, কিন্তু সে পর্দার মধ্যে থাকতে চায়। পর্দাটা এখন আপনি স্বেচ্ছায় নিতে পারেন, কিন্তু পর্দার ইতিহাসটাই তো নারীকে অধস্তন করে রাখার জন্য তৈরি হয়েছিল, তাই না? এবং তারা মনে করছে যে এই জীবনযাপন করবে, তাতে করে এই উচ্চবিত্ত শ্রেণী দ্বারা মানুষকে, উচ্চবিত্ত কিছু নারী দ্বারা তারা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আমরা যারা রাস্তায় আছি, আমরা যারা লড়াই আছি, আমরা যারা অ্যাক্টিভ আছি, আমাদের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে। তাতে করে আমার মনে হচ্ছে বাংলাদেশের আপামর সাধারণ খেটে খাওয়া নারী এবং একজন গৃহিণী নারীও যে আসলে পরিবারটাকেও চালায়, সে তার সক্ষমতার জায়গা থেকে এই বিষয়টা খুব একটা আমলে নিচ্ছে না। তবে আমি কনফিডেন্ট থাকতে চাই যে এই যে অপমানটা বা এই যে অপদস্থটা তার রাজনৈতিক অপকৌশল হিসেবে সে করার চেষ্টা করলো, এটার একটা ফলাফল নিশ্চয়ই পাবে। একেবারেই এই যে পরিবর্তিত পরিস্থিতি, রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতি, জামাতের এই আস্ফালন বা জামাতের সমমনা ধর্মীয় দলগুলোর আস্ফালন আমরা দেখতে পাচ্ছি, সেটি যদি নির্বাচনের পর যদি বাই চান্স যদি এই ধর্মীয় গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তার কী প্রভাব পড়তে পারে, আপনার সেটাই বা কীভাবে মোকাবেলা করা যাবে? অবশ্যই এই ধর্মীয় গোষ্ঠী যদি রাষ্ট্র ক্ষমতা কোনোভাবে আসে আর কি, সেটা নিশ্চয়ই তারা একটা বাংলাদেশ রাষ্ট্রের মানে সৃষ্টির যে ইতিহাস, আমার যে লড়াইয়ের ইতিহাস এবং আমাদের যে একটা সমতার একটা মনোভাব নিয়ে আমরা চলি, সে জায়গাটাকে তারা নেগেটিভলি প্রভাবিত এবং পরিবর্তিত করতে চাইবে, এটা খুব পরিষ্কার। এবং আমি আপনার আজকের এই শোয়ের মধ্য দিয়ে বাংলাদেশের নারী সমাজকে সে আহ্বানটা বা সেই জায়গাটা একটু সজাগও করে দিতে চাই যে যদি কোনোভাবে তারা এইভাবে তাদের বিভিন্ন রকমের চেহারা বা মুখোশ দেখিয়ে ক্ষমতা আসলে মানে যেতে পারে, আরোহণ করতে পারে, তাহলে সেটা নারী সমাজের বিপক্ষে যাবে।
খুবই ইয়েতে। কিন্তু এটা ভাববার কোনো অবকাশ নাই যে নারী সমাজের বিরুদ্ধে যে আজকে যে বাংলাদেশের নারীরা সেই 1952 সাল থেকে শুরু করে আপনি দেখেন 71 সালে সশস্ত্র যুদ্ধ করেছে, সেই থেকে শুরু করে 90-এর গণ অভ্যুত্থান, এমনকি 24-এর এই যে লড়াই, বাংলাদেশের রাজনৈতিক লড়াই বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে বলেন, এবং বাংলাদেশের সামাজিক কাঠামো ভারসাম্যটা রক্ষা করার কথা চিন্তা করেন, সর্বত্র নারীর যে বলিষ্ঠ অবস্থান আর কি, আমার ধারণা যে সেটা খুব সহজ হবে না এবং আমরা সেটা সহজে হতে দিব না। এটা একটা বিষয়। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের যেটা বিষয়, আমি ভাগ্য মানে শব্দটা বললাম অন্যভাবে, মানে আমাদের সবচেয়ে করুণ পরিণতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে জামাতে ইসলাম বলেন বা অন্য অন্য ধর্মীয় মৌলবাদী দলগুলো বলেন, তাদের তো আসলে বাংলাদেশে রাজনীতি করার অধিকারই নেই। জামাত ইসলামের প্রেক্ষিততে একদম ডিফারেন্ট। সে হচ্ছে পাকিস্তানি পরাজিত শক্তির সহায়ক শক্তি ছিল, এবং যখন পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে সে তার ঘোষণায় সকল পরাজিত শক্তিকে নিয়ে সে আত্মসমর্পণ করেছে। কিন্তু আমাদের দেশের বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর আদর্শিক দেউলিকতার কারণে তারা বিভিন্ন সময়ে সুযোগ পেয়েছে, এবং এর বাইরে এরপরে যে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর উত্থান হয়েছে তাদেরও তো বাংলাদেশে রাজনীতি করার তেমন কোনো সুযোগই থাকার কথা ছিল না। কারণ আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটা বাড়িতে একটা গাছ লাগালেন, গাছটা আপনি কি উদ্দেশ্যে লাগালেন? এটার ফল পেরে খাবেন, বিক্রি করবেন, না বেড়া হিসাবে ইউজ করবেন? দুই উদ্দেশ্যে লাগালেন। আপনি যে উদ্দেশ্যে লাগালেন আপনি সেই উদ্দেশ্যেই ব্যবহার করবেন। বাংলাদেশ রাষ্ট্রটাই তৈরি হয়েছে একটা অসাম্প্রদায়িক চেতনার উদ্দেশ্য নিয়ে। আপনি সেই অসাম্প্রদায়িক চেতনার উদ্দেশ্যে যে রাষ্ট্রটা তৈরি হয়েছে, সেই রাষ্ট্রে কিভাবে সাম্প্রদায়িক গোষ্ঠী রাজনীতি করে? এটা হয়েছে আমাদের এই যে বিগত বুর্জোয়া রাজনৈতিক দলগুলো এবং সামরিক শক্তির মাধ্যমে যে দলগুলো ক্ষমতায় এসেছে তাদের দেউলিয়তার কারণে এই সুযোগটা তারা নিয়েছে। এই সুযোগটা নিয়ে হচ্ছে এই কাজটা করেছে। বাংলাদেশের মানুষ সহজ সরল ধর্মপ্রাণ, বাংলাদেশের মানুষ অভাবী ছিল, সেই সব কারণে হচ্ছে এই সুযোগটা সহজে নিয়ে তারা মানুষের ভেতরে ঢুকে যেতে পেরেছে। কিন্তু আমি তো আসলে রাজনৈতিক কর্মী এবং আমি একটা শ্রমিক শ্রেণীর পার্টি করি, আমার কৃষক সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, মাঠে ঘাটে কাজ করি। প্রকৃত অর্থে আপামর জনগণ ধর্মপ্রাণ কিন্তু অসাম্প্রদায়িক। অ্যাবসলিউটলি। এই যে সামনে নির্বাচনকে ঘিরে নানা রকম উত্তাপ দেখতে পাচ্ছি। জামাত ইসলামীর নারী কর্মীরা নানাভাবে মানুষকে বলিয়ে বালিয়ে তাদের পক্ষ নেওয়ার চেষ্টা করছেন ধর্মকে ব্যবহার করে। এই জায়গায় জোরালো কোনো প্রতিবাদ আমরা দেখি না কেন? প্রতিবাদ তো হচ্ছে, জোরালো কি মনে করছেন আমি জানি না। সাধারণ মানুষই তো তাদেরকে ঠেকিয়ে দিচ্ছে। সাধারণ মানুষের কাছে এখন হয়তো এটা নিয়ে বড় একটা বিক্ষোভ মিছিল আপনি মনে করছেন হয়তো হচ্ছে না, কিন্তু মিছিল, মিটিংয়ে, সমাবেশে সকল রাজনৈতিক দলই তো বলছে, শুধু জামাত ইসলাম আর তাদের সাথে যে দলগুলো, এমনকি তারা যারা দীর্ঘদিন ধরে 11 দলীয় জোট করার প্রচেষ্টা করে শেষ সময় এসে তাদের আসন বন্টনে মিলে নাই, তাদের দলও কিন্তু একদল আরেক দলকে মুনাফেক বলছে। তারা একদল আরেক দলকে বলছে যে ওরা ধর্মকে ব্যবহার করছে, ওরা ধর্মের অপব্যবহার করছে। এবং এই যে নারী কর্মীরা যেটা করেছে এটা তো এক ধরনের অপরাধ, অনৈতিক কাজ। সেটা হচ্ছে আপনার ভোটার আইডিটা নিয়েছে, বাড়িতে কে ভোটার অসুস্থ যে যেতে পারবে না, কে বাইরে আছে, কে বয়স্ক বা কে মারা গিয়েছে যার ভোটার ইয়ে থেকে নাম যায় নাই, এভাবে তাদের সকলের আইডি সংগ্রহ করেছে এবং বিকাশ নাম্বার। কেন বিকাশ নাম্বার নিবে? এখন রাজনীতিতে টোটাল, এবং এইটাকে যখন জনগণ এটাকে বাধাগ্রস্ত করেছে তখন তারা এইটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। আপনি দেখবেন বারবারই তারা বলছে আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করছে একটি দল, আমাদের নারী কর্মীদের হেনস্থা করছে কয়েকজন মানুষ। এটা কিন্তু তারা যে কি অপরাধটা করতে গিয়েছে, সাধারণভাবে আমার প্রতীকে আপনি একটি ভোট দেন, এই কথাটা যে বলতে গেছে তাকে তো কেউ ধাওয়া দেয়নি, না, তাই না? যারা এই বিকাশ নাম্বার চেয়েছে, এনআইডি চেয়েছে, তারা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেনি বলে যায়নি। এবং এদের দ্বিচারিতার একটা উদাহরণ আমি বলি আর কি, আমরা প্রায় এটা বলি যে এরা একই সময়ে প্রেস ক্লাবে এদের জাতীয় নেতৃবৃন্দ কর্মসূচি করছে যে পিআর না হলে আমরা নির্বাচনে যাব না, আবার সেই সময় তাদের নারীদেরকে তারা ঘরে ঘরে নামিয়ে দিচ্ছে। তখন তফসিলও ওরকম হয় নাই যে দাঁড়িপাল্লা, কারণ প্রতীকটা তো আসলে ইয়েই থাকে দাঁড়িপাল্লা বা তাদের লোকজনের নামে তাদের ট্রান্সক্রিপ্ট নিয়ে আর কি। হ্যাঁ, তো এইটা করেছে তাদের ব্রোশিয়ার নিয়ে। তো এই যে তাদের টোটাল এই তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত অথবা তাদের নমিনেশন সাবমিট এবং নমিনেশন কনফার্ম হওয়ার আগের দিন পর্যন্ত কি আপনি এসেছিলেন যে পিআর না দিলে জামাত ইসলাম ইলেকশনে যাবে কিনা?
তাই না? তারা তো এটা করেছে, এবং এই করাটা কিন্তু মানে সবসময় যে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ জনগণের বিপরীতে তার অবস্থান তা কিন্তু না। সংখ্যাগরিষ্ঠ জনগণ যেমন 71 সালে সংখ্যাগরিষ্ঠ জনগণের বিপরীতে অবস্থান ছিল, সেটা তার রাজনৈতিক অবস্থান হতে পারে, এটা একটা ডিফারেন্ট বিষয়, কিন্তু সেই রাজনৈতিক অবস্থানকে সে সবসময় একটা ধর্মীয় লেবাস দিয়ে এবং একটা নির্যাতন দিয়ে সবসময় সেটাকে সে করতে চেয়েছে, এস্টাবলিশ করতে চেয়েছে সবসময় আর কি, এটা করেছে আর কি। মানে প্রথমত হচ্ছে যে বেশিরভাগ মানুষ যে জিনিসটা ভাবতে পারে হয়তো সেই ভাবনাটা আমার সাথে মিলছে না, সেই কারণে আমি একটা বিষয়, কিন্তু তা না, সে কথাগুলোকে সকালে একরকম বিকালে একরকম, সকালে এক রাজনীতি বিকালে এক রাজনীতি করেছে, কিন্তু সবসময় তার রাজনৈতিক জায়গাটাই সে হাসিল করেছে। এবং এখন দেখেন ইসলামপন্থী অনেক দলগুলোই তো এই মওদুদিবাদী যে রাজনীতি, এইটা এখন আপনারা যদি, আমরা অনেকে বলছে যে এটা নতুন করে বলছে, বা উনি ওনার এক্সেন্ডেলে এসেছে, যেভাবে উনি এসেছে ওনার টিম দিয়েছে, অমুক দিয়েছে তমুক দিয়েছে, কিন্তু মওদুদিবাদীর তত্ত্বই তো আসলে এইটা সে তো সেইটাই কি ধারণ করে রাজনীতি করছে, মওদুদির ইসলাম, তাই না? এই নারী সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তো এটা, সে সেইটাকে অবলম্বন করে ইস করছে। কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের মানে যারা নিরক্ষর জনগণ, যারা সাধারণ মানুষ, তাদেরকে প্রথমে যে তারা তো আসলে এই তত্ত্বটা বুঝবে না, তাদেরকে প্রথমে যে খুবই সাধারণ তত্ত্ব দিয়ে, একটা মানবিকতার তত্ত্ব দিয়ে, একটা ধর্মের কথা বলে, এবং খুবই বাজে কাজ করছে। তো আমি তো প্রকাশ্যে বলেছি যে আমাকে সাধারণ মানুষকে পরকালের স্বপ্ন দেখিয়ে উনি ওনার ইহকালের এস্টাবলিশমেন্টটা নিশ্চিত করছে, না আমাকে ভোট দেন আপনার পরকাল নিশ্চিত হবে। তা আপনাকে ভোট দিলে আমার পরকাল নিশ্চিত হবে, যখন আপনি আপনার পরকালের আসে আমাকে 2টা আসন দেন, তাই না? সে মানুষকে, ভোটারকে বলছে পরকাল নিশ্চিত করবে, আর তার ইহকাল সে নিশ্চিত করছে, সেটার মধ্যে দিয়ে তার এমপি হওয়া সে নিশ্চিত করছে। এটা তাদের রাজনীতি, একেবারে ধোঁকাবাজির রাজনীতি। এই ধোঁকাবাজির রাজনীতিতে ইসলামকে অপব্যবহার করছে। আমার মনে হয় যে ধর্মপ্রাণ মানুষ যারা আছেন, মুসলিম ধর্মাবলম্বী, তাদেরও উচিত এটা, মানে প্রতিবাদের তো ধরন থাকে বিভিন্নভাবে, তাদের এই ফাঁদে পা না দিয়ে, তাদের সাথে একাত্ম না হয়ে এটা প্রতিবাদ করা আর কি, এটা আমার একেবারেই। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, আপনার কি মনে হয় যে আসলে বাংলাদেশের নারী সমাজ এদের হাতে জিম্মি হয়ে যাবে? একেবারে শেষ প্রান্তে আসছে, আপনি এক জায়গায় যাবেন, নারী সমাজ জিম্মি হয়ে যাবে তাদের হাতে, এমনটা মনে হচ্ছে আপনার? আমার এটা মনে হয় না। আমি একদম আপনাকে প্র্যাকটিক্যালি বললাম, 71-এ তার চেয়ে বেশি ডিপ্রেশন ছিল না? অস্ত্র হাতে বাংলাদেশের নারীরা লড়াই করেছে না? আমার এটা মনে হয় না। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, এখানে তো নারী সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি তৈরি করা হয় আর কি, এবং গরিব মানুষের সন্তানদেরকে বিভিন্ন এইড এনে পড়ায়, টোটাল বিষয়টাকে আপনি বিচ্ছিন্ন করে দেখলে হবে না। তো টোটাল বিষয়টা বিচ্ছিন্ন করে দেখলে হবে না। একদল মানুষ যদি এটা মনে করে থাকে, সে তো জন্মের পরের দিন থেকে এটা মনে করছে না, তার মনস্তত্ত্বটা আমার এই শিক্ষা ব্যবস্থা এবং এই সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে। এই যে মাদ্রাসাগুলোতে আমাদের পড়ানো হয় যে কোমলমতি শিশুগুলোকে, তাদেরকে তো আসলে নারী সম্পর্কে এই জিনিসটাই, এই ধারণাটাই দেয়া হয়, একটা বৈজ্ঞানিক এবং সমাজ বিবর্তনের সঠিক যে ধারণাটা, সেটা তো দেয়া হয় না। যার কারণে কখনো কখনো মনে হয় যে কেউ ধারণ করেই, সাধারণ মানুষ কেউ ধারণ করি বা বিশ্বাস করি সে আমার বিপরীতে হয়তো দাঁড়াচ্ছে, অথবা আমার ভালোর জন্য সে হয়তো মনে করছে যে নারীর জন্য আমি এটা ভালোই করছি, আমার ঘরের নারীর জন্য এটা ভালোই করছি। এই যে বেড়ে ওঠাটার মধ্য দিয়ে হয়তো এক ধরনের আমাদের সমাজে একটা এই জায়গাটা তৈরি হয়েছে। আমার মনে হয় যে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থা, গণমাধ্যম এবং সমাজ প্রগতির লড়াইয়ে যারা আছে তারা সহ, এবং রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত এই জায়গাগুলো পরিবর্তন হবে না। আমাদের নারীদেরকে লড়াই করে আমাদের অধিকারটা প্রতিষ্ঠিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ লোরা নূর। অবশ্যই রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, এবং রাষ্ট্রে যারা আগামী দিন ক্ষমতায় যেতে চান তাদেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করেন তারা নিশ্চয়ই মানুষ দ্বারা প্রত্যাখ্যান হবেন, সেই প্রত্যাশা রেখে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আবারও আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করলাম। শুভ সন্ধ্যা। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।